নমস্কার, শুভ সন্ধ্যা। আজ আমাদের বাংলা ভাষা সংস্কৃতি মননে যাপনের উদ্বোধনের পরে আজ প্রথম বক্তব্য আপনারা শুনবেন এবং এই বক্তব্য পরিবেশন করবেন বা বক্তা হিসাবে আজকে আপনাদের সামনে এসে উপস্থিত হবেন অধ্যাপক ডক্টর তপোধীর ভট্টাচার্য। তিনি যে বিষয়ে আজকে বক্তব্য রাখবেন সেটি হলো বাংলা সাহিত্য চর্চার সাম্প্রতিক প্রবণতা, সংকট ও সম্ভাবনা। ডক্টর তপোধীর ভট্টাচার্য আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন। নমস্কার স্যার, শুভ সন্ধ্যা স্যার। তিনি এসে গেছেন আমাদের মধ্যে। অধ্যাপক ডক্টর তপোধীর ভট্টাচার্য সম্পর্কে আমার কিছু বলা মানেই অবশ্যই বাতুলতা বলে মনে হয়, তবু আনুষ্ঠানিকভাবে যেটা বলার প্রয়োজন সেটা আপনাদের দর্শকদেরকে আমি জানাতে চাই। অধ্যাপক ডক্টর তপোধীর ভট্টাচার্য প্রাক্তন উপাচার্য, আসাম বিশ্ববিদ্যালয়। তিনি আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ছিলেন। তিনি প্রাক্তন রবীন্দ্র অধ্যাপক, ভারতীয় ভাষা ও সাহিত্য বিভাগ, দিল্লি বিশ্ববিদ্যালয়। তিনি আমাদের মধ্যে আজকে ঠিক একদম ঘড়ির সময় অনুযায়ী শুধু নয়, বলবো দর্শকদের এসে উপস্থিত হওয়ার আগেই তিনি এসে হাজির হয়ে গেছেন। আপনারা আমাদের এই আলোচনা শুনবেন। আমি এই আলোচনায় আজকে আমরা উপস্থিত রাখছি আরেকজন আমাদের অধ্যাপক মাস্টারমশাই, শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তিনিও আজকে থাকবেন, আমাদের এখানে সভাপতিত্ব করবেন বা সভাপতি হিসাবে তিনিও উপস্থিত থাকবেন। এবং আমরা এই প্ল্যাটফর্মটা আমাদের বাংলা ভাষা সংস্কৃতির যে অবস্থায় আমরা পৌঁছেছি, আস্তে আস্তে যেভাবে আমাদের একটু ক্ষয় হচ্ছে, আমরা যে বিদ্যাসাগর বা রামমোহনের দেখানো বা রবীন্দ্রনাথ ঠাকুরের দেখানো যে পথ আমরা অবলম্বন করার কথা আমাদের, আমরা অঙ্গীকারবদ্ধ ছিলাম, সেই অঙ্গীকারবদ্ধ আর থাকতে পারিনি বা পারছিও না। হয়তো আমার, আপনার বা সকলেরই দায় সেক্ষেত্রে আছে। সেই দায়বদ্ধতার থেকেই আমাদের এই বাংলা ভাষা সংস্কৃতি মননে যাপনে আমরা কিছু অধ্যাপক সেটাকে আমরা সূচনা করেছি এবং আমরা এটা চালিয়ে যাব। অনলাইন মুডে যেহেতু এখন হচ্ছে, শুধু অনলাইনই নয়, আমরা অনলাইনেই চালাবো। আমাদের এইভাবেই চলবে ফেসবুকের মাধ্যমে। সমস্ত বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে চেতনা তৈরি করা শুধু নয়, সমস্ত ভাষাভাষী মানুষের মধ্যেই তার নিজের ভাষা সম্পর্কে চেতনা বৃদ্ধি ঘটুক, এই কামনা আমরা করি। আমি আজকের আমাদের বক্তা হিসেবে আমাদের স্যার অধ্যাপক ডক্টর তপোধীর ভট্টাচার্য তিনি আছেন। আমি স্যারকে অনুরোধ করব, স্যারের আজকের বক্তব্যের বিষয় হচ্ছে বাংলা সাহিত্য চর্চার সাম্প্রতিক প্রবণতা, সংকট ও সম্ভাবনা। আমি স্যারের কাছে অনুরোধ করছি বক্তব্য শুরু করার জন্য। ওভার টু স্যার। এটা আমার পক্ষে খুবই শ্লাঘার ব্যাপার এই জন্যে যে আমরা যারা বাংলা সাহিত্য চর্চা করি, পড়ি, লিখি, মনন করি, ভাবনা চিন্তা করি, আমরা মাঝে মাঝেই সম্ভবত আমাদের নিজেদের কাছেই কিছু প্রশ্ন তুলে ধরতে হয়। তাই আজকে যে বিষয়টি সেতু চট্টোপাধ্যায় আমাদের শোনালেন, যে বিষয়টি নিয়ে আমার বলার কথা, আসলে এই যে বাংলা সাহিত্য চর্চা সাম্প্রতিক যে বাংলা সাহিত্য চর্চা, তার সম্ভাবনা
তার সংকট এবং তার ভূত, বর্তমান এবং ভবিষ্যৎ, এই সমস্ত কিছুই আমাদের মনে বেশ কিছু প্রশ্ন জাগিয়ে দেয়। তাই আজকে আমি যেটা আলোচনা করব, এটা কিছু নিজের কাছে আমি নিজে প্রায়ই, অন্তত ইদানিং, যেসব প্রশ্ন তুলে ধরি, যেসব প্রশ্ন আমাকে বিদ্ধ করে সভ্য, সেই সব প্রশ্নই মূলত আমি সবার সঙ্গে আজ ভাগ করে নিচ্ছি। আজকে এই যে 2021 সাল, তার মানে কি দ্বিতীয় সহস্রাব্দের পরে তৃতীয় সহস্রাব্দেরও, যেটা 21 শতক বলে থাকি আমরা, তার প্রথম দুটি দশক পেরিয়ে এসে তার যে তৃতীয় দশক 2021-এর 1 জানুয়ারি শুরু হলো, তাও প্রায় শেষের পথে। আর মাত্রই 3 মাস বা 3 মাসের কম কিছুটা আমাদের সামনে, এরপর আমরা এই বছরটাও পেরিয়ে যাব। গত বছর যেটা ছিল 21 শতকের দ্বিতীয় দশকের অন্তিম বছর, এটা গোটা পৃথিবী জুড়েই এক বিপর্যয়, বলা উচিত মহা বিপর্যয়ের কাল। এটা কি এই জন্য বলছি যে একটা অদৃশ্য বীজাণু আমাদের সবাইকে আক্রমণ করেছে? না, আমি শুধু এই জন্য বলছি না, আমি বরং বলছি এই জন্যে যে আমরা কল্পনাও করতে পারিনি যে বহু সহস্রাব্দ পেরিয়ে এসে আমরা ভেবেছিলাম আমাদের যে সভ্যতা মূলত একটা শক্ত বনিয়ার উপর দাঁড়িয়ে আছে, এটাও এত বড় প্রশ্নের মুখোমুখি হতে হবে। আজকে রাষ্ট্রের ইচ্ছার উপর নির্ভর করছে যে আমার, আপনার, আপনাদের অবস্থান কি দাঁড়াবে। আমরা যে সাহিত্য চর্চা করি, বই পড়তে ভালোবাসি, বই নিয়ে কথা বলতে ভালোবাসি, এবং আমরা যে লেখার জন্যে নিজেরা নিজেদের তৈরি করি, কাকে বলে লেখা, কাকেই বা বলে পড়া, এ সমস্ত বিষয় নিয়ে মত বিনিময় করতেও আমরা খুবই উৎসুক। কিন্তু আজকে আমরা কি দেখলাম? আমাদের বোঝানো হলো রাষ্ট্রীয় উদ্যোগে, সেই রবীন্দ্রনাথের সেই যে মেহের আলী, ভয়ানক ভাবে মেহের আলী বলেছিল না, সব ঝুট হয়, তফাৎ যাও, তফাৎ যাও। ঠিক তেমনি তার চেয়েও ভয়ঙ্কর ভাবে আজকে আমাদের শেখানো হয়েছে যে তুমি, তোমার যে বন্ধু, তোমার যে অতি নিকট আত্মীয়, তার থেকেও তুমি তফাৎ যাও, তুমি একটা সামাজিক দূরত্ব তৈরি করো। আসলে বলার উচিত ছিল যে তুমি শারীরিক ভাবে দূরত্ব তৈরি করো, যাতে আমরা জেনে বা না জেনে আমার সঙ্গে যারা আছে, যাদের নিয়ে আমার এই পরিবার, আমার এই সমাজ এবং অনেক সমাজ একসঙ্গে সম্পৃক্ত হয়েই তো রাষ্ট্র, আমার দেশ, যে দেশকে ইদানিং কোথাও খুঁজে পাওয়া যায় না, দেশটা এখন ছেঁড়া খোঁড়া একটা চিত্রে পরিণত। আর আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমাদের অভিজ্ঞতা তো অত্যন্ত মর্মান্তিক। তো এইসব মর্মান্তিক অভিজ্ঞতাকে মুলতুবি রেখে কি আমি কোনো সাহিত্যের আলোচনা করতে পারি? আমার সেই সামর্থ্য নেই। কেননা প্রতি মুহূর্তেই এখন বুঝতে পারছি, আমাকে বুঝতে হচ্ছে, যেহেতু আমি বাংলা ভাষায় কথা বলি, যে বাংলা ভাষায় কথা বর্তমান রাষ্ট্র ব্যবস্থার যারা হর্তাকর্তা বিধাতা, তাদের কাছে এর চেয়ে বড় অপরাধ হতে পারে না। অথচ সেই বাংলা ভাষায় লেখা হচ্ছে, এতদিন ধরে যা লেখা হয়েছে, আমরা যাদের পরম্পরা নিয়ে গর্ব অনুভব করি এবং প্রকাশও করি,
সেই বাঙালি বাঙালি হওয়ার অপরাধে আজকে এই দেশে উইপোকা বলে সাব্যস্ত হচ্ছে, তার কোনো জায়গা হবে না কোথাও। এবং আমাদের মধ্যে যত রকম ভাবে পারে বিভাজন এনে দিচ্ছে রাষ্ট্র, তার নানা ধরনের অস্ত্র শস্ত্রের মধ্য দিয়ে আমাদের এক ভয়ঙ্কর ভাবে মগজ ধুলাই হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এমনকি এই যে আমি আজ কথা বলছি আপনাদের সামনে, আজকেও আমার কিছু অভিজ্ঞতা হলো, যেটা আমি বলবো না, এটা প্রয়োজন নেই বলে, যে অভিজ্ঞতা আমাকে বুঝিয়ে দিচ্ছে যে আমরা সত্য এবং মিথ্যাকে গুলিয়ে ফেলেছি। আর তখন সাহিত্যের ছাত্র হিসেবে আমার ভুতুম ভগবানের স্রষ্টা জয় গোস্বামী, তার কথা মনে পড়ে যায়। ভুতুম ভগবান নামে দীর্ঘ কবিতার একটা অংশ খুব গুরুত্বপূর্ণ, অনেকে মনেও রেখেছেন নিশ্চয়। এই কথাগুলো আমার মনে পড়ে যায়। আমরা যা করি ব্রহ্মতাই, ব্রহ্মতাই, আজ ব্রহ্মতাই, আমরা নিজেদের জায়গা চাই। এটা এক ধরনের উচ্চারণ। এবং সেই আমরা বলতে কারা, আমরা কথাটা যদি আমরা ঊর্ধ্ব কমার মধ্যে রাখি, তাহলে আমরা কারা? এই প্রশ্ন তো থাকে, প্রশ্নের কি সদুত্তর? বা জয় গোস্বামীর সমকালীন কবি রঞ্জিত দাস একটি বহু উদ্ধৃত গদ্য কবিতায় লিখেছিলেন যে আমরা জন্মলগ্ন থেকেই মিথ্যা জানি, নির্ভুল ভাবে মিথ্যাকে জানি। কেননা কোনটা সত্য আর কোনটা সত্যভ্রম সেটা প্রতি মুহূর্তে আমাদের গুলিয়ে দিচ্ছে। কিন্তু না, এই কথাটা আমি খুব বেশি দূরে প্রসারিত করব না, কিন্তু এই কথাগুলো আমার মনের মধ্যে আছে। বলছিলাম না শুরুতে যে আমি আসলে নিজের মুখোমুখি যখন হই, যেটা নিয়ে আমার সারা জীবন কেটে গেল, বাংলা ভাষায় রচিত সাহিত্যের নানা পাঠকৃতি নিয়ে, নানা বয়ান নিয়ে, আজকে আমি অন্তত অনুভব করি যে আমি এমন কিছু প্রশ্নের মুখোমুখি হচ্ছি যে আমার অস্তিত্বটাই আমার কাছে মিথ্যা হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। শুধুমাত্র রাজনৈতিক মাত্রা সম্পন্ন নয় এই প্রশ্নটা, এই প্রশ্নটা আসলে আস্তিত্বিক মাত্রা সম্পন্ন, এক্সিস্টেন্সিয়াল ডাইমেনশন যদি ইংরেজিতে অনুবাদ করি, তাহলে সেই ব্যাপারটা চলে আসে। আমরা সাহিত্যের মধ্যে কি চাই, এর উত্তর তো রবীন্দ্রনাথ কত ভাবে দিয়েছেন, আমি তার মধ্যে যাব না, কারণ তাহলে এটা বল অন্য একটা প্রশাখা দিয়ে আমি অন্য জায়গায় চলে যাব। কিন্তু মনে তো রাখতে হবে কথাগুলো, সহিতত্ত্ব ইত্যাদি ইত্যাদি আমরা সবাই জানি, অন্তত আজকে আমরা যারা শুনছি এই আলোচনাটা, যে সামঞ্জস্য, সংসর্গ, সহিতত্ত্ব যা দেয়, যা বুঝিয়ে দেয় প্রতিনিয়ত, সচেতন করে তোলে চিরদিন, তার নামই সাহিত্য। কিন্তু সাহিত্য কি ওই জায়গায় আছে? আজকে আমরা কি দেখছি? আমরা ঋত্বিক ঘটকের একটি বিখ্যাত চলচ্চিত্রে স্বয়ং তিনি অভিনয় করেছিলেন, আমরা জানি যুক্তিতক্ক গপ্পতে, সেখানে একটা সংলাপকে একটু কাজে লাগিয়ে আমি স্মরণ করছি এবং স্মরণ করতে বাধ্য হচ্ছি, কারণ এটা আমার এবং আমার মনে হয় যে আমাদের অনেকেরই মনের মধ্যে অবধারিত ভাবে এসে যাচ্ছে। এই উচ্চারণ মালা ব্রহ্মাণ্ড পুড়ছে, ইতিহাস পুড়ছে, সভ্যতা পুড়ছে, সংস্কৃতি পুড়ছে, দাউ দাউ আগুনে ছাই হয়ে যাচ্ছে এতদিনকার সমস্ত অর্জন। সবকিছুই তো ইন্ধন এখন। আসলে সময় নিজেই দাহ্য, নিজেই দাহ। তার মানে কি? তার মানে হলো পরিণাম বলে কিছু নেই। পরিণাম তাহলে কি একটা বিভ্রম? অর্থাৎ সাহিত্য পড়লে কি পরিণতি হতে পারে, আমার কি কি অর্জন হতে পারে,
এ বিষয়ে যাবতীয় ধারণা কি এখন একটা বিভ্রম হয়ে গেছে? পরিণাম কি তাহলে একটা প্রহসন? জীবনানন্দ যে ধারালো কুয়াশার কথা বলেছিলেন আমাদের, সেই ধারালো কুয়াশা যেন ছেয়ে ফেলেছে গোটা চরাচরকে। তাই যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, এবং এরাই হচ্ছে সেই সব ভাঙ্গা মানুষ, অপমানুষ, যারা ইতিহাসের মৃত্যুর কথা আমাদের কাছে ঘোষণা করে, সংস্কৃতির মৃত্যুর কথা বলে, মতাদর্শকে নস্যাৎ করে মতাদর্শের মৃত্যুর কথা বলে, মানুষের মানে কিনা মানবতার মৃত্যুর কথা বলে, এবং এরাই নানা ছদ্মবেশে এসে ওই করোনা ভাইরাসের সময় বলে যায় তফাৎ যাও, তফাৎ যাও, সামাজিক দূরত্ব তৈরি করো। যদি সমাজের মধ্যেই সামাজিকতা থেকে আমি দূরে সরে যেতে, ভয়াবহ অভিব্যক্তি আমরা সর্বত্র দেখতে পাচ্ছি। আমার এই ছোট শহর শিলচরে দেখেছি, আপনারা যারা উত্তরবঙ্গ থেকে শুনছেন আপনারা নিশ্চিত আমি উত্তরবঙ্গে দেখেছেন, এবং সর্বত্র, এক কথায় গোটা পৃথিবীতে। কারণ রাষ্ট্র পরিচালক যারা, তাদের চরিত্র তো এক। তারা চায় না যে তাদের অপকর্ম গোটা দেশকে এক এক করে যদি বিক্রি করে দেয়, যদি 8 মাস 9 মাস ধরে কৃষকেরা গ্রীষ্ম শীত বর্ষা তুচ্ছ করে নিজেদের ন্যায্য দাবি আদায়ের জন্য আক্ষরিক অর্থে রাস্তায় নেমে আসে, তাহলে তাদের উপর দিয়ে মদমত্ত ঔদ্ধত্যে গাড়ি চালিয়ে দিয়ে হত্যা করা যায়, এবং রাষ্ট্র তখন হত্যাকারীদের পক্ষ নেয়। এটা কি মানবতার মৃত্যু নয়? এইগুলোকে বাদ দিয়ে কোন বাংলা সাহিত্যের আলোচনা করতে পারি আমরা আজ? এবং আমাদের কিছু মাস আগে প্রয়াত আমাদের প্রিয় কবি শঙ্খ ঘোষ লিখেছিলেন না, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। আর আমরা কি দেখছি? মুখ নয়, শুধু গোটা অবয়ব ঢেকে যাচ্ছে ঝাঁ চকচকে বিজ্ঞাপনে। হ্যাঁ, শুধু মুখ নয়, মায়াবী আশ্রিতে চলে মুখোশের সঙ্গে দেখা দেখি, এবং জানাশোনা কি তৈরি হয়? আমরা স্রেফ তাকিয়ে থাকি একজন আর একজনের দিকে, আমরা দেখি না কিছুই। কারণ দেখতে পারলে তো জানতে পারতাম, কিন্তু জানারও তো মৃত্যু হয়ে গেছে। তো আমার সাহিত্য কি এটা পক্ষে থাকছে না বিপক্ষে থাকছে? 80-এর শেষে সম্পূর্ণ অন্য একটা প্রেক্ষিতে উত্তরাধুনিকতার, পোস্ট মডার্ন নয়, একদমই নয়, বাংলা কবিতায় উত্তরাধুনিকতার যিনি অন্যতম প্রধান প্রবক্তা, সেই কবি অমিতাভ গুপ্ত অসাধারণ গদ্য লিখেছিলেন, যেটা বারবার ওই গানের ধ্রুপপদের মতো ফিরে ফিরে এই প্রশ্ন করেছিল, নবীন কবি, তরুণ কবি তরুণ দিকে। তেমনি প্রশ্ন কি আমাদের উদ্দেশ্যে উচ্চারিত হচ্ছে না? আমরা যারা সাহিত্য নিয়ে কথা বলতে আজকে আমি বলছি কথা, আপনারা কেউ কেউ হয়তো বিভিন্ন জায়গায় শুনছেন, যে আমরা কি সত্যি মানুষের পৃথিবীকে চাইছি এখন আর সাহিত্যে? জানার যদি মৃত্যু হয়ে যায়, দেখারও তো মৃত্যু হয়ে গেছে, বোঝারও তো মৃত্যু হয়ে গেছে, তাহলে এটা কি, যে প্রশ্নের কথা আমি বলেছিলাম, এই প্রশ্ন কি বিদ্ধ করে না? আপনারাই বলুন। মানুষ যে দুনিয়ায় অস্তিত্বকেও অতীতের প্রত্নকথার বিষয় করে তুলেছে, যেন প্রত্নতাত্ত্বিক গবেষণা, আর্কিওলজিক্যাল রিসার্চের বিষয় করে তুলেছে, সেখানে আমার আপনার নির্দিষ্ট অবস্থান বলে কিছু থাকতে পারে কি? মিখাইল বাখতিন একটা সিচুয়েটেডনেস এর উপর গুরুত্ব দিয়েছিলেন।
আর কোন অবস্থানে রয়েছি সেই অবস্থানের ওপর গুরুত্ব দিয়েছিলেন, কারণ অবস্থানই সত্যের নিয়ন্তা। সাহিত্য যখন আমরা পাঠ করি, আমি কোন অবস্থানে রয়েছি, আপনি কোন অবস্থানে রয়েছেন, তার উপরই তো নির্ভর করে সত্য। সত্য তো বিমূর্ত কিছু নয়। আমরা দেখছি সত্য এবং মিথ্যা একাকার হয়ে যাচ্ছে, আলো এবং অন্ধকারের দ্বৈততা মুছে যাচ্ছে। কবি রণজিৎ দাস, একটু আগে যে বললাম যে জন্ম মুহূর্ত থেকেই আমরা নির্ভুলভাবে মিথ্যাকে জানি, এই কথাটা বলে আমাদের সতর্কীকরণ করেছিল। সেই মিথ্যা আজকে সর্বত্র ছেয়ে গেছে। এবং আমি জানি এখানে আপনারা যারা শুনছেন, আমারই মতো আপনাদের সবার মাতৃভাষা বাংলা, কিন্তু খুব দুঃখের সঙ্গে বলছি, রবীন্দ্রনাথের বাংলা বা বাঙালি বাংলা ভাষা, নেতাজি সুভাষচন্দ্রের বাংলা ভাষা, কাজী আব্দুল ওদুদের বাংলা ভাষা এবং বাঙালি, শেখ মুজিবুর রহমানের বাঙালি এবং বাংলা ভাষা সম্ভবত কোথাও নেই। কারণ বাঙালি তাকেই বলি যে শুধু বাংলা ভাষায় কথা বললেই যে সে শুধু বাঙালি হয় না, যে নিজেকে হিন্দুতে মুসলমানে বর্ণাশ্রম প্রথার অন্ধ অনুসরণে কাউকে উচ্চবর্ণীয় কাউকে নিম্নবর্ণীয় তফসিলি বলে বিভাজিত করে না, তারাই হচ্ছে বাঙালি। সে বাঙালি যে প্রান্ত থেকেই ভারতবর্ষের কিংবা ভারতবর্ষের বাইরে, সে তার বাংলা ভাষা যদি বলে, সে যদি তার সাহিত্যকে অনুসরণ করে, তবেই সে খাঁটি বাঙালি হবে। খাঁটি বাঙালি কখনো ধর্মান্ধ হতে পারে না। ঘৃণা এবং বিদ্বেষ আজকের ভারত, অবশ্য ভারত তো নেই, হিন্দুস্তানে রূপান্তর হয়েছে, যেখানে হিন্দি হিন্দু হিন্দুস্তান এই স্বৈরতান্ত্রিক নীতি প্রবল, একমাত্র নীতি যা গিলে খাচ্ছে আমাদের সমস্ত সত্যকে, আমাদের সংস্কৃতিকে। এই রকম একটা বাস্তবের মধ্যে থেকে তাকে অস্বীকার করে কোন সাহিত্যের আলোচনা আমরা করতে পারি আজ? সামাজিক আর সাংস্কৃতিক প্রক্রিয়া কি কেবল জরাজীর্ণ প্রাতিষ্ঠানিক অভ্যাসের অনুসরণ? এটাও একটা প্রশ্ন। লক্ষ্য কি সত্যি আছে আমাদের? যারা সাহিত্যের সঙ্গে সঙ্গে অন্য সব প্রশ্ন আসবে, কিন্তু আমি মূলত কিন্তু ওই গান যেভাবে সমে ফিরে আসে, আমি কিন্তু সাহিত্য থেকেই শুরু করেছি এবং সাহিত্য আমি ফিরে আসছি বারবার। আমাদের নিজেদের এই প্রশ্নটা দরকার নয় যে আমাদের সত্যি কি লক্ষ্য আছে, কি আমাদের সত্যি কি যাত্রা আছে কোথাও? আমরা তো সেই ইংরেজি সাহিত্য আমরা অনেক পড়েছেন নিশ্চয়ই, এলিস ইন ওয়ান্ডারল্যান্ডের মতন আমরা নতুন এলিসেরা নতুন ওয়ান্ডারল্যান্ডের দিকে যাচ্ছি। আমরা আসলে আয়না মহলের বাসিন্দা, আমরা আয়নার বাইরে থেকে আয়নার ভেতরে ঢুকছি। বাস্তবের ধুলোমাটি কোথায় পড়ে রয়েছে পেছনে, তাকে আড়াল করছে কুহকের বাস্তবতা, তাকে আড়াল করছে মিথ্যার স্তরে স্তর, মিথ্যার সিঁড়ির পরে সিঁড়ি। বাস্তব থেকে ছুটি নিয়ে আমরা যখন কুহকের গোলক ধাঁধায় মিশে যাই, যখন বাঙালি সত্তার মূল তাৎপর্য না বুঝে আমরা বিশ্ব পুঁজিবাদের সঙ্গে অত্যন্ত ঘৃণা বিদ্বেষ হিংসা সম্বলিত সামন্ততান্ত্রিক অন্ধতার বশবর্তী হই,
আমরা যদি ধর্মান্ধ হই তাহলে বিশ্বজোড়া ফাঁদে ধরা পড়তে আর বাকি থাকে কি? আমরা জীবন থেকে চিহ্ন মুছে নিচ্ছি, আর কে না জানে আমরা কবিতার মধ্যে চিহ্ন খুঁজি, ছোট গল্পের মধ্যে চিহ্ন খুঁজি, এমনকি যে উপন্যাস সার্থক তার উপন্যাসের যে বয়ান, সেই বয়ানের মধ্যেও আমরা চিহ্নের গ্রন্থনা খুঁজি। কিন্তু আমরা কি দেখছি? আমাদের দেশের বর্তমান কর্ণধার রাষ্ট্রকে বিশ্ব পুঁজিবাদের স্বেচ্ছাবৃত মুৎসুদ্দি করে থেমে থাকেনি, তারা লুণ্ঠনে ব্যাপৃত। দেশ দেশ বিক্রি হয়ে যাচ্ছে এবং আমরা দেখেও দেখছি না। বাঙালির মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় যে বাঙালিরা যাদের কাছে সবচেয়ে বেশি ঘৃণিত, তাদেরই পক্ষপাতিত্ব আমরা দেখি। যেন এই বার্তা বাঙালিরা খুব আগ্রহের সঙ্গে দিতে চাইছে। ওই যারা, আমার হঠাৎ মনে পড়ে গেল, এলা যেরকম বলেছিল, কোন এলা? 4 অধ্যায়ের এলা যেমন অতীনকে বলেছিল, দস্যু আমার কেড়ে নিতে হবে না গো, নাও এই নাও। তেমনি তার আগে প্রাণ পরিবেশে তারি লাগি কারাকারি করার মতন করে আমরা নিজেদের তুলে দিচ্ছি। আমরা ভুলে গেছি আমাদের পরম্পরা। আমাদের পড়া শুরু হয়েছিল সেই কবে আমরা জানি না। বাঙালি সত্তা কিন্তু চর্যাপদেও শুরু হয়নি, কিন্তু সেটা আরেক কথা, আরেকদিন সুযোগ পেলে বলবো। এটা নিয়ে আমার কিছু ভাবনা আছে, জানি। তা আমরা কি দেখছি? প্রথম গেছে লজ্জা, এরপরে আমরা একে একে সব অলংকার ছেড়ে দিচ্ছি। বিমা শিল্প, ব্যাংকিং গেছে, রেল গেছে, বিমান গেছে, সব গেছে। এমনকি আমাদের যারা চাকরির পরে পেনশন ইত্যাদি পাচ্ছেন, তারা ভয়ে ভয়ে বলছেন আমাদের পাবো তো। কিন্তু এটা বলার সময় তারা একবারও না যে এটা ভয়ঙ্কর প্রতিবাদের ব্যাপার। প্রতিবাদ ভুলে গেছে বাঙালি। নেতাজি সুভাষ, বাঘা যতীন, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদারদের যে বাঙালি আজ নেই, তাই স্বদেশী নামাবলী পড়া পুরুষদের কাছে, আর যারা পালাগানের সূত্রধার, তাদের কাছে আমরা বিকিয়ে দিচ্ছি নিজেদের, এবং এতে নগ্নতা ঢাকার কোনো আয়োজন আমরা করছি না। উলঙ্গের দেশে পোশাকের প্রয়োজন কি? কথা বলে তো শেষ করতে পারবো না। পুঞ্জ পুঞ্জ ছাইয়ের মধ্যে কোথাও একটু আগুন আছে কিনা খুঁজে তো দেখতে হবে নিশ্চয় আমাদের। কারণ যত উদ্ধত মহড়া থাক বিরোধিতার, বিশ্ব পুঁজিবাদের, ধর্মান্ধ মৌলবাদের, হিংস্রতার, আমরা আমাদের ভিত্তিতে, এটাও একটা বড় প্রশ্ন, কি তার বিরুদ্ধে কোন প্রতিবাদ দেখতে পাচ্ছি? কারণ একজন, তিনি অবশ্য বিদেশের একজন বড় তাত্ত্বিক, আমেরিকায় থাকতেন, তিনি বলেছিলেন কোন একটি প্রসঙ্গে যে প্রকৃত যা সাহিত্যিক বয়ান, লিটারারি টেক্সট, তার মধ্যে কোথাও না কোথাও থাকবেই প্রতিবাদ, প্রতিরোধ। যদি না থাকে তাহলে মনে রাখতে হবে যে সাহিত্য যে আসলে একটা যুদ্ধক্ষেত্র, এই বোধই আমাদের মধ্যে তৈরি হয়নি। এইবার যে কথাটা বলবার, যে এই যে প্রশ্নের পরে প্রশ্ন উঠে আসছে, আমরা অবক্ষয়ী আধুনিকতাবাদের আগ্রাসী চূড়াবালি দেখেছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে আধুনিকোত্তরবাদ মানে পোস্ট মডার্ন টাইমসের আমিষ অন্ধকার, জীবনানন্দের শব্দ,
আমি অন্ধকারে শত শত সূর্যকে আমরা ডুবে যেতে দেখছি। ক্লান্ত পৃথিবীর বেলাভূমিতে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলা সাহিত্য কিন্তু শনাক্ত করতে পারছে না শত শত শুকরীর প্রসব বেদনার আড়ম্বরকে। এটা বলতে পারছে না সাহস করে, মানুষের মৃত্যু হলেও তবু মানব বেঁচে থাকে। আমাদের ঢেকে দিচ্ছে অনেক অদৃশ্য পর্দা, আমরা যে ভালো করে বুঝতে পারছি না। নতুন সত্য যে নতুন উপলব্ধি নিয়ে আসার কথা ছিল আমাদের, সেটা আমরা ভুলে গেছি। আমরা যাদের কবিতা পড়তে ভালোবাসতাম বিভিন্ন সময়ে, হয়তো কারুর কারুর ক্ষেত্রে কিছু আপত্তি থাক, তাহলেও তো আমরা ধারাবাহিকভাবে পড়েছি নয়? এবং কেন আমাদের ভালো লেগেছে? কারণ কবিতার মধ্যে আমরা চিহ্নের অভিযাত্রা দেখেছি। জলে ভেসে যায় কার সব, কোথা ছিল বাড়ি, রাতের কল্লোল শুধু বলে যায় স্বেচ্ছাচারী। শক্তি চট্টোপাধ্যায়। মনে পড়ে গেল কথা বলতে বলতে। ঠিক তেমনি আমরা আরো কতজনের কথা বলতে পারি। কবি শঙ্খ ঘোষের কথা এখন বলছিলাম, তাই না? তার আদিমলতা গুল্মময় নামে যে কাব্যগ্রন্থ, একেবারে প্রথম দিকে, তার তৃতীয় চতুর্থ কাব্যগ্রন্থ, তার মধ্যে একটা কবিতা ছিল না, বৃষ্টিধারা। তার শেষ চারটে পংক্তি শুনুন তো। সকলেই আছে বুক জলে, কেউ জানে কেউ বা জানে না, আমাকে যে প্রথমে বুঝালে, প্রণাম তোমারে বৃষ্টিধারা। কবে পড়েছিলাম? এখনো যে কোনো যে দুর্যোগের মুহূর্তে মনে হয় যেন একজন না একজন কাকে তো জেগে থাকতে হবে। উলঙ্গ রাজারা যখন চারদিকে দাপিয়ে বেড়াচ্ছে, সেই 6 বছরের বাচ্চা ছেলেটিকে তো দরকার আমাদের মধ্যে কোথাও, যে উলঙ্গ রাজাদের দিকে তর্জনী তুলে বলবে, রাজা তোর কাপড় কোথায়। কবিতা পড়বো কিসের জন্য? এই সব সংকেতকে পাঠ করার জন্যই তো। কারণ কবিতা মানে হচ্ছে সংকেতের পাঠোদ্ধার। ধারাবাহিকভাবে অনেকেই লিখে গেছেন, বহু নাম বলতে পারি, যাদের নাম বলে ফেলেছি ইতিমধ্যে। সেই রণজিৎ দাস, সেই জয় গোস্বামী, সেই অমিতাভ গুপ্তর বাইরেও তো আছেন কত কবি আমাদের। বাংলা সাহিত্য তো থামেনি। ও আরেকটা কথা, আমার কাছে এই সত্তা হচ্ছে অখণ্ড এবং অবিভাজ্য। আর্যাবর্তের চক্রান্তে আমাদের বাঙালিরা আমরা বিভাজিত। আমাদের সর্বনাশেরও সব সূচনা হয়েছিল ওই দেশভাগে, যাকে আমি বহু জায়গায় আদিপাপ বলেই বর্ণনা করেছি, অরিজিনাল সিন যেটা খ্রিস্টানরা বলে থাকে। তো আমরা কজন খবর রাখি ওপারে যে বাংলাদেশ, এপারেও সে বাংলা? অন্নদাশঙ্কর রায়ের মতো এটা বললে তো শুধু চলবে না। আমরা কি খবর রাখি? সেখানে হয়তো শামসুর রহমানের খবর কেউ কেউ রাখি, হয়তো আল মামুদের খবর কেউ কেউ রাখি, কিন্তু পরে কজন খবর রাখি আমরা খন্দকার আশরাফ হোসেনের? তিনি আজ এই পৃথিবীতে নেই, 80-র দশকের কবি। এবং আরো কত কবি, এটা বলতে গেলে রাত পেরিয়ে যাবে, কিন্তু আমার কথা শেষ হবে না। আমার বক্তব্যটা হচ্ছে এইখানে, যে আমরা যদি অখণ্ড অবিবাদ বাঙালি সত্তার অধিকারী হয়ে থাকি, তাহলে বাংলা ভাষায় যারাই লিখছেন বাংলা সাহিত্য, তাদের কথা না জানা অপরাধের পর্যায়ে পড়ে। ঠিক তেমনি আমরা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোট গল্প পড়ে ইদানিং উদ্বেল হয়ে, আগেরদের কথা আমি বললামই না, 3 বারুজ্যের কথা বাদই দিলাম, রবীন্দ্রনাথের কথা তো বলছিই না, কিন্তু তারপরেও যে চলছে। গত বছর মে মাসে, 2020 মে মাসে প্রয়াত হলেন যে দেবেশ রায়, সেই দেবেশ রায়ের আমরা বৃত্তান্তের কথা জানি, তিস্তা পুরাণের কথা জানি, এমনকি কিছু কিছু ছোট গল্পও তিনি তো লিখেছেন। জানাই তো উচিত। মহাশ্বেতা দেবী আজ আমাদের মধ্যে নেই, তার অরণ্যের অধিকার, তার চট্টিমুন্ডা ও তার তীর, তার 1084 রীতি কথা, এবং এরকম আরো অনেক বইয়ের কথা আমরা যেমন জানি,
ওপারে যে বাংলাদেশ নামে যে পরিচিত, তাদের মধ্যে উত্তম পাঠকেরা তো সে খবর রাখেন, কিন্তু আমরা কজন হয়তো আখতারুজ্জামান ইলিয়াসের আমরা খবর রাখি, কিন্তু যে আমাদের অখণ্ড বাংলা সাহিত্যে হাসান আজিজুল হকের অসাধারণ গল্পগুলি, আত্মজাও একটি করবী গাছের লেখক, এটা একটা গল্প, তার বিখ্যাত গল্প, অনেক বছর আগে লেখা, আমরা কজন পড়ি? পাতালে হাসপাতালে কজন পড়েছি? মন্তার শঙ্খিনী আমরা কজন পড়েছি? আখতারুজ্জামান ইলিয়াসের নানা কারণে তিনি খুব পরিচিত আমাদের এই দিকেও, কিন্তু তার মাত্রই 2টি উপন্যাস আমরা জানি সে কথা, চিলেকোঠার সেপাই এবং খোয়াবনামা। এগুলো কি আমরা খুব মনোযোগ দিয়ে সত্যি? বা এরপরে যদি আমরা এগিয়ে যাই, শহীদুল জহির, তিনিও অকালে মৃত, তার জীবন ও রাজনৈতিক বাস্তবতা, আবু ইব্রাহিমের মৃত্যু, সে রাতে পূর্ণিমা ছিল, এ ধরনের অসাধারণ উপন্যাসের নাম আমরা কজন পড়েছি আমরা? সেলিনা হোসেন হয়তো নানা কারণে পরিচিত, তার বই আমাদের কাছে আসে। আমি আসলে আর অনেক নাম বলতে পারি, নাম বলাটা আমার আজকের উদ্দেশ্য নয়। আজকে আমি কিছু নিজের কাছে নিজে প্রশ্ন তুলে ধরছি। আমার বাংলা সাহিত্য পাঠ কি সম্পূর্ণ থাকে যদি আমি অখণ্ড এবং অবিভাজ্য বাংলা সাহিত্যের খবর না রাখি, তার ছোট গল্পের শ্রেষ্ঠ যারা মহারথীরা আছেন তাদের কথা যদি না জানি? আমার ওই প্রবণতার কথা বলা দরকার। তো সেই প্রবণতা কিসের? আস্তিত্বিক প্রবণতাটা, এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসকে কিভাবে মোকাবিলা করছেন যারা খণ্ডিত ভারতের অধিবাসী, যারা যে বাঙালিরা, তাঁরা। এবং শুধু তো পশ্চিমবঙ্গে বাংলা সাহিত্য আছে এমন তো নয়, উত্তর পূর্বাঞ্চলের বাংলার সাহিত্যের খবর কজন রাখেন? আমি বাজি ধরে বলতে পারি একজনও রাখেন না। কিন্তু ওইখানে নিজেকে বাঙালি প্রতিপন্ন করার জন্য যুদ্ধটা একেবারে উঠোন পেরিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়েছে। কিছুদিন হলো ঢুকে পড়েছে, যেখানে তার নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে, তার বাঁচার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, তার জমির অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এইগুলোকে দিয়ে কোন সাহিত্য লিখবো? লেখা কি উচিত? নৈতিকতার প্রশ্ন একটা আসে না, যে আমার এই লেখাটা কি আমার খুব নৈতিক কাজ হয়? সবগুলোকে উপেক্ষা করে যদি আমি কথা বলতে থাকি, এই কথা বলা মাঝে মাঝে একটু অসুবিধা হয়ে যাচ্ছে, কিছু কিছু ফোন কল চলে আসছে, আমি দুঃখিত এই জন্যে। ইতিহাস খুঁড়লে যে শত জল ঝরনার ধ্বনি পাওয়া যায়, আমার বাঙালি জীবনের ইতিহাস খুঁড়লে তার শত জল ঝরনার ধ্বনি আবিষ্কার এবং পুনরাবিষ্কার করা বড় জরুরি। এটা কি আমরা অনুভব করেছি? জীবনের মর্মমূলে যে থাকে যে দিরালাপ, যে দ্বিবাচনিকতা, সেই দ্বিবাচনিকতা এই বারে বারে দুঃখিত, বারে বারে লাইন নিয়ে। ঠিক আছে, ঠিক আছে স্যার। স্যারের ওইটা ঢুকলো কেন? কোন লিঙ্কে ঢুকলো? স্যারের লিঙ্ক কেটে গেল তো? হ্যাঁ স্যার, ঠিক আছে তো? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। অনেকেই জানেন না, কি জানেন না যে আমি এখন একটু কাজ করছি, ফলে ফোন করে দিচ্ছেন। তো যাই হোক,
সে তো শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে, ঠিক শোনা আছে, যাচ্ছে। ঠিক আছে। তো মোট কথা হলো যে জীবনের মর্মমূলে থাকে যে বিরলাপ, তা আবিষ্কার পুনঃপ্রতিষ্ঠা করা, সেটাই কিন্তু সাহিত্যের কাজ। তো লাইনটা কেটে গেল নাকি? না, এখন তো আমি যেটা বলতে চাচ্ছি যে কবিতা এবং উপন্যাস, ছোটগল্প, সবকিছুর ক্ষেত্রে আসল হচ্ছে তাৎপর্যের সত্তা। আমার প্রশ্ন মূলত এটাই নিজের কাছে, যে তারা লিখছেন বিভিন্ন জায়গায়, তারা হয়তো যশস্বী, তাদের কথা আলাদা, সত্যি কি তাৎপর্যের সন্ধান তারা তৈরি করছেন? কেন লিখছেন তা এটার একটা জবাব আমাদের কাছে তো তার কথা, কিন্তু সেটা কি অস্তিত্ব অনুশীলন যদি আমরা না করি, তাহলে যখন ইতিহাস পড়ে, সংস্কৃতি পড়ে যায়, সভ্যতা পড়ে যায়, আমাদের যাবতীয় পরম্পরা পড়ে যায়, সে সময় মানুষের ছদ্মবেশে যারা বিচরণ করছে তাদের দিকে তর্জনী সংকেত করা সাহিত্যিকেরই দায়। প্রশ্ন হচ্ছে যে এই দায়টা কজন আমরা পালন করছি? অদ্ভুত আধার নেমেছে যেন মানে, একটু আগে বলেছিলাম তারাই সবচেয়ে বেশি চোখে দেখে, তো তাই না? আত্মঘাতী মাদক ব্যবহারের কত রকম দিক যে লক্ষ্য করে দিয়েছি আমরা বাঙালিরা। আমরা যে আত্মবিস্মৃত, সেটার বড় প্রমাণ যে ইদানিং আমি শুধু সাহিত্যের মধ্যে লক্ষ্য রাখছি না, সাহিত্যের দিকে না, সাহিত্যের দিকে তো তাকাতেই হবে, আমি আসলে সঙ্গে সঙ্গে আমরা যে সময়ের মধ্যে বাস করছি, যে সমস্ত অভ্যাস আমাদের, বদভ্যাস আমাদের তৈরি হয়েছে, সেগুলো একটু নজর রাখতে হচ্ছে। কারণ এটাকে যদি অস্বীকার করি, তাহলে মনে হবে যে আমরা আসলে মাটিতে পা দিচ্ছি না, আমরা আকাশের দিকে তাকাচ্ছি। এই যে 21 শতক, অনেকে বলেন সেটা নাকি স্মৃতিহীনতার শতক। একদিকে এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার দুর্নিবার দাপট, এবং অন্যদিকে অত্যন্ত অন্ধ যে সামন্ততন্ত্র, তার যে ধর্মান্ধতা, এটা চারদিকে হাঁসজারুয়ার বকচ্ছপদের ভিড় বাড়িয়ে দিয়েছে। কিন্তু একজন সাহিত্যিক, সত্যিকারের অর্থে যিনি সাহিত্য, তিনি কালবেলার কথাটাই শুধু করবেন না, তিনি আমাদের কিছু পথ নির্দেশ করবেন। এবং এইখানে আমার পরবর্তী প্রশ্নটা চলে আসে নিজেরই প্রতি। সেটা কি? সেটা হচ্ছে যে সত্যি কি আমরা নিজেদের ওই কালবেলার কথকতা উপযুক্ত করে তুলছি? আমরা কি আধুনিকোত্তর কালের যে না সমাজ, না রাজনীতি, না দর্শন, না তত্ত্ব, এইগুলোর সন্ত্রাস আমরা সত্যি সত্যি বুঝতে পারছি? সম্ভবত পারছি না। যে বাংলা সাহিত্য আমরা গর্ব করেছি 3 বাণিজ্যের জন্য, আমরা অহংকার করেছি রবীন্দ্রনাথের জন্য, এখনো করি, এবং এই জন্য সেই সঙ্গে আমরা এটাও বলি যে আমরা আসলে
উন্নতর যে প্রজন্ম, আমাদের যে উত্তর প্রজন্ম, সেই উত্তর প্রজন্মের উপর আমরা ভরসা রাখতে জানি। আবার সেই প্রশ্নটাই চলে এলো, সত্যি কি ভরসা রাখতে পারছি এখন? এই প্রশ্নের উত্তর আমরা যেন নিজেদের কাছে খুঁজি। আজকে বাঙালির বসত মানে ছাউনি হয়ে গেছে। অবশ্য চর্যাপদের আমল থেকেই ছিল, কিংবা চর্যাপদের অনেক আগে থেকেই ছিল। শ্রুতে আমরা শ্যাওলার মতো ঘুষে গেছি। আমরা আমাদের ইতিহাসের, আমাদের ভূগোলের, আমাদের সংস্কৃতি যে হয়ে ওঠা, সেটাকে আমরা কি সত্যি বুঝেছি? বলে যে এইগুলো দরকার কি আমার? আমি তো সাম্প্রতিক সাহিত্য নিয়ে কথা বলবো, এবং এইখানেই হচ্ছে গিয়ে আমার কথাটা, যে আমি সাম্প্রতিক বিন্দু থেকে যদি কথা বলি, আমি তো স্মৃতিহীন নই, আমি তো নিজে নিজে ছিন্ন ভিন্ন হয়ে যাইনি। আমরা তো নিশ্চয়ই অভ্যন্তরীণ উপনিবেশবাদ, যেটা আজকে ভারতবর্ষে দেখতে পাচ্ছি, অভ্যন্তরীণ উপনিবেশবাদের কাছে আমরা আত্মসমর্পণ করিনি। যদি না করে থাকি আত্মসমর্পণ, তাহলে আলো এবং অন্ধকার আমাদের কাছে একাকার হবে কেন? কেন গতি ও স্থিতি আমাদের কাছে একাকার হয়ে যাবে? এবং এত বেশি বিভাজনের কাছে আত্মসমর্পণ করে আমরা যদি আমরা যদি আজকে বড় সমস্যা হয়ে গেল, কখনো হয় না। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি, যে যতই বিপন্নতা থাকুক, বাংলা সাহিত্য কি সেই প্রত্যাহ্বানটা নিচ্ছে? আমরা বাইরে থেকে অনেক ধারণাই নেব, যে কথাটা আজকাল আমাদের মধ্যে খুব চলে, যে কল্প বাস্তব, জাদু বাস্তব। আমার কথা হচ্ছে, যেগুলো আমরা নিশ্চয়ই খুঁজবো, কিন্তু আগে আমার নিজের নিজের যে ঘরটা, নিজের যে নীড়টাকে আগে আমাদের বুঝে নিতে হবে। একে যদি আমরা বুঝে না নিই, তাহলে আমাদের অন্তরের ভিতরে কল্লোলে প্রতিধ্বনিত এবং ধ্বনিত হচ্ছে যত সব সাংস্কৃতিক এবং সামাজিক এবং রাজনৈতিক চিন্তায়ন, আমাদের অনেক সংকট, সেগুলোকে আমি শনাক্ত করবো কি দিয়ে? সেটাকে শনাক্ত করার পথ তো আমার জানা নেই। কিন্তু জানা নেই তাও বলবো না, হয়তো প্রশ্নটাই হতে পারে যেটা আমার, যেটা আমি আমরা সত্যি সত্যি জানি তো। এই জন্য আসল কথা হচ্ছে যে আমাদের সাহিত্য যদি নিজেকে, নিজেদের ভিক্ষাকে, নিজেদের দেখার চোখকে শানিত করার পথটা খুঁজে নিতে পারে, তবেই একমাত্র তার মুক্তির পথটাও সে নিজেই খুঁজে পাবে। কারণ অন্তহীন বিক্ষোভ থাকবে, আত্মবিনাশেরও নানা ব্যাপার থাকবে, যেটা আজকাল সম্ভব বাঙালি জীবনের মধ্যে সবচেয়ে বেশি দেখতে পাই। কিন্তু তা সত্ত্বেও আমরা স্বপ্ন দেখতে পাচ্ছি কিনা, আমরা মিথ্যা, এবং আবার এই কথা বলবো, মিথ্যা এবং সত্যের মধ্যে আমরা তফাৎ করতে পারছি কিনা, আমরা নিজেদের নিজস্ব রুচি আর শিল্পবোধ, সেটা আমরা নিজেরাই বুঝে নিতে পারছি কিনা, এবং চার
অমানবিকতার, দানবিকতার, পৈশাচিকতার আস্ফালন এবং সন্ত্রাস সত্ত্বেও সাহিত্যকে আমি প্রতিরোধের আয়ুধ হিসেবে গড়ে তুলতে পারছি কিনা, এই একটা কতগুলো প্রশ্ন থেকেই যায়। আর যদি না প্রশ্ন যদি নিজেদের না করি, তাহলে আমাদের সাহিত্যে এতদিন ধরে যাদের আমরা জানি আমাদের মহিরুহ বলি, তারা অনেক ছায়া আমাদের দিয়েছেন, ঠিক। কিন্তু আমি তো ভাবতে চাইছি আমার সাম্প্রতিক আমি আমার নিজের ধারণা অনুযায়ী যে বাঙালি জাতি যে সংকটের মুখোমুখি হয়েছে গত 2-3-4 বছরে, এটা এমনকি দেশভাগের সময় হয়নি। দেশভাগের সময় তার সামনে একটা অলিক স্বপ্ন ছিল যে হিন্দুদের জন্য বাকি আছে হিন্দুস্তান, চলে যাও সেখানে। বা বাঙালি মুসলমান যারা, তারা ভেবেছিলেন তাদের পাকিস্তান, পবিত্র ভূমি তৈরি হচ্ছে পাকিস্তানে, সেখানে চলে গেলেই তাদের ক্ষুধার অন্ন তারা পেয়ে যাবেন, যত শোষণ অত্যাচার সবকিছু শেষ হয়ে যাবে। তা তো হয়নি। যদি হতো তাহলে পাকিস্তানের পাঁজর থেকে বাংলাদেশের জন্ম হতো না। এই নিয়ে অনেক কথা বলা যায়। আসল কথা নিজেকে আমরা দীপ্যমান করে তুলতে পারছি কিনা। দীপ্যমান করে তোলা মানেই হচ্ছে ওর আলোর দিশারি শুধু না, আলোর পাহারাদার হওয়া। আজকে যারা লিখছেন, যারা নতুন ভাবে ভাবতে চাইছেন, তাদের কাছে সবচেয়ে বড় দায়। যেহেতু বাংলা সাহিত্য নিয়ে আমরা সবাই একটু বিঘ্ন আছি, উৎসুক আছি, সেই জন্য আমরা জানি কারা এখন ছোট গল্প লিখছেন, বিশেষ করে 21 শতকে কারা লিখছেন, কারা আছেন কবি, তাদের সম্পর্কে শেষ কথা হয়তো বলতে পারবো না। তারা এখনো উপন্যাস নিয়ে, আখ্যান নিয়ে ভাবছেন। এইসব নিয়ে আমরা অনেক কথাই বলতে পারি, কিন্তু আমি যেতে চাইছি ফান্ডামেন্টাল বা মৌলিক বিষয়ে। সেটা হচ্ছে আমরা যে বাংলা ভাষায় বলছি, যে বাঙালি সত্তার সার্বিক অভিব্যক্তি ঘটাতে চাইছি, সেই বাঙালিকে, আমার বাঙালি সত্তাকে আমরা নিজেরা চিনি তো। আমরা নিজেদের মধ্যে যদি বিভাজনই করতে থাকি, এবং আমরা যদি প্রতাপ মানে আধিপত্যবাদ সে যত চেহারায় এখন থাকে, আর বাঙালি চিরকালই আমি মনে করি সে ধর্ম নিয়ে কখনো বাড়াবাড়ি করেনি, তার জিজ্ঞাসা ছিল সে কবে থেকে। না হলে রামমোহন বিদ্যাসাগর আমাদের মধ্যে আবির্ভূত হতেন না, দেবেন্দ্রনাথ ঠাকুর আমাদের মধ্যে আসতেন না, রবীন্দ্রনাথের কথা নাই বা তুললাম। কিন্তু আমরা সব জিজ্ঞাসা করে আছি। জিজ্ঞাসা মুলকি রেখে বাঙালি কখনো বাঙালি হতে পারে না, তার সাহিত্য ও সাহিত্যের পদবাচ্য হতে পারে। সুতরাং আমাদের সৌভাগ্য যে আমাদের মধ্যে, আমাদের নানা প্রান্তে যেখানে যেখানে বাঙালিরা আছেন, সেখানে নানা জন কবিতার নানা ধরন তৈরি করছেন, ছোট গল্প নিয়ে নানা কিছু ভাবছেন। এবং আমি যতটুকু সামান্য সামান্য খবর রাখি, যারা বিদেশে রয়েছেন তাদের মধ্যেও দেখা যাচ্ছে একদিকে বর্তমান এবং আরেকদিকে তার ঐতিহ্যের যে চিরন্তন ফেলে আসা যে দিন, ফেলে আসা যে ফেলে আসা যে সমাজ, ফেলে আসা যে সময়, এদের নিয়ে নানা বিহ্বলতাও আছে, প্রশ্নও আছে। যতদিন বিহ্বলতা থাকবে, যতদিন প্রশ্ন থাকবে, ততদিন তার মীমাংসাও থাকবে। যেখানে জিজ্ঞাসা নেই, সেখানে মীমাংসা প্রয়াস নেই। আসল কথা কি, যে আমাদের সংগ্রহ করে নিতে হবে সেই পাথেয়, যা দিয়ে আমরা নিজেদের প্রত্যুত্তরের জন্য যোগ্য করে তুলতে পারি। এই প্রত্যুত্তর যোগ্যতা যে শব্দটা আমি ব্যবহার করলাম, সেটা পৃথিবীর অন্যতম সেরা তত্ত্ববিদ মিখাইলোভিচ বাস্তিন আমাদের শিখিয়েছিলেন গত শতাব্দীতে। বলেছিলেন আনসারেবিলিটি,
অর্থাৎ প্রত্যুত্তর দেওয়ার যোগ্যতা অর্জন করা। কিসের প্রত্যুত্তর? নানাবিধ প্রশ্ন সবসময় উঠে আসছে আমাদের দিকে, এইসব প্রশ্নের উত্তর দেওয়ার সামর্থ্য অর্জন। এটাকেই আমি বলতে চাইছি প্রত্যুত্তরের যোগ্যতা হিসেবে। এবং এটা শুধুমাত্র পাঠকের নয়, শুধুমাত্র লেখকেরও নয়, লেখকেরও বটে, পাঠকেরও বটে। যারা জিজ্ঞাসু আছে, যারা বিশ্লেষণ করতে চান, তাদের সবার জন্য এই প্রত্যুত্তর যোগ্যতা অর্জন করাটা শুধু জরুরি নয়, অত্যন্ত আবশ্যিক। আমি কিছু প্রশ্ন উত্থাপন করার চেষ্টা করলাম। কি জানি না কি হয়েছে, যন্ত্র আমার পক্ষে নেই, যন্ত্র প্রযুক্তি একটু বলা যায় আমার সঙ্গে লড়াই লাগিয়ে দিয়েছে। সুতরাং এতে বাধা তৈরি হয়েছে, মনে যেভাবে বলছিলাম সেই বলাটা একটু কালক্ষেপ হয়েছে, কিন্তু বলাটা একটু এলোমেলো হয়ে গেল হয়তো। আমরা একটা কথার সূত্রপাত করলাম, কারণ আমি এটা বিশ্বাস করি না যে আমি একদিনেই যা উত্থাপন করলাম, আজকে প্রস্তাবনা করলাম, সেটা আমি একই মাত্র আলোচনায় শেষ করতে পারবো। আর আমাকেই করতে হবে আলোচনা, তার কোনো মানে নেই। আমি অনেকেই আলোচনা করতে পারেন, আমি যেভাবে প্রশ্ন উত্থাপন করলাম তারা সেদিকে নাও যেতে পারেন, তাতে কিচ্ছু আসে যায় না। কিন্তু আসলে আমি মনে করি প্রশ্নটা ঠিক মতো উত্থাপন করাটাই হচ্ছে আসল কথা। কারণ বাঙালি এখন তার জাতির সবচেয়ে বড় সংকটের মুহূর্তে দাঁড়িয়ে গেছে। এটা নিয়ে আপনারা কেউ কেউ আমার তর্ক করতে পারেন, কিন্তু এটা আমি বই পড়ে বলছি না। হাওয়া মুড়গের মতো চারদিকে তাকিয়ে যা দেখতে পাচ্ছি, যা বুঝতে পারছি, যা অনুভব করছি এবং যেভাবে বিশ্লেষণ করছি, এতে এইটুকু বলবো যে বাঙালি জাতির ভবিষ্যৎ সম্পর্কে, তার অস্তিত্বের পরিসর সম্পর্কে আমার আগে যেটা কখনো ছিল না, আমি কখনো সংশয়ান্বিত ছিলাম না, যেটা গত কিছুদিন ধরে এই সংশয়টা খুব প্রবল হয়ে উঠেছে। আমি যদি ভুল প্রতিপন্ন হই, আমি খুশি হব, কিন্তু সময়ই বলবে যে আমি সবটাই ভুল বললাম কিনা। আজকে এতটুকুই হলো, হয়তো আর একটু বলতাম, কিন্তু সেটা কিছু করার নেই আজকে যন্ত্রের অসুবিধার জন্য। সেতু শুনতে পাচ্ছ কিনা আমাকে জানি না, যদি পারো তাহলে এরপরে কথা বলবো। সেতু কি আছো? স্যার আছি, আছি, আছি। শোনা যাচ্ছে আমার কথা? আমার কথা স্যার হ্যাঁ, শোনা যাচ্ছে? আচ্ছা। হ্যাঁ। খুবই চমৎকারভাবে আমাদের বিষয়টা সম্পর্কে আমরা আহ, আহ, জানতে পারলাম, এবং স্যার আমাদের বাংলা সাহিত্য চর্চার যে সাম্প্রতিক প্রবণতা, তার সংকট এবং কি সম্ভাবনা হতে পারে, বিষয়টা নিয়ে স্যার বিস্তর আলোচনা করলেন। আমাদের অনেক শ্রোতারা রয়েছিলেন, মাঝে ইন্টারনেটের কানেকশনের কারণে আমাদের একটুখানি গড়বড় হয়ে গেছিল, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখেছি ইতিমধ্যে আমাদের এখানে অনেকেই যুক্ত হয়ে আছেন, যুক্ত ছিলেনও, আবার হয়তো তারা শুনবেনও। কিন্তু স্যার যেভাবে আমাদেরকে বললেন যে আমরা সত্যি কথাই আমরা আমাদের বাঙালি সত্তাকে কি বাঁচিয়ে রাখতে পারছি, পেরেছি, পারবো কি, এইসব প্রশ্নগুলো কিন্তু আমাদের মধ্যে থাকে। আর বাঙালি সত্তা আমাদের মধ্যে শুধু জাগলেই যে আমরা বাংলা ভাষা সাহিত্যের আমরা সমৃদ্ধি ঘটাতে পারবো তাই নয়, আমাদের অন্য ভাষাভাষী মানুষদের প্রতিও আমাদের একটা
ভ্রাতৃত্বের বা ভ্রাতৃত্ব সুলভ আমাদের শ্রদ্ধা ভক্তি না থাকলে আমাদের নিজেদের শ্রীবৃদ্ধি ঘটবে না। এবং স্যার যে কথাটা বললেন যে আমাদের দেশ ভাগ অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ দুটো হাতকে দুই দিকে ছিঁড়ে ফেলে দেওয়া হলো এবং টেনে একটা দেহকে দ্বিখণ্ড করা হলো, সেইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাপ। এবং স্যার ইঙ্গিত করে দিলেন, আমাদেরকে নির্দেশিত করে দিলেন যে সত্যিই এটা আমাদের আদি পাপ এবং এই আদি পাপ আমাদের হয়েছে এবং সেই পাপ মুক্তির দায়িত্ব আমাদের পরবর্তী প্রজন্মের, আমরা যে বাংলা ভাষা এবং বাংলা সাহিত্যের মানুষ আছি তাদের দায়িত্ব। বাঙালি সত্তাকে বাঁচিয়ে রাখতে গেলে অবশ্যই বাঙালির ধর্মান্ধতা বর্জন করাটা জরুরি। সে কথাটা স্যার কিন্তু খুব চমৎকারভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে বাঙালির মধ্যে যখনই ধর্মান্ধতা এসে হাজির হয়েছে, সেই ধর্মান্ধতার ফলে বাঙালি তার নিজস্ব সত্তা হারাতে শুরু করেছে। আজকে একবিংশ শতাব্দীর সময়কালে বাঙালির মধ্যে সেই যে ধর্মান্ধতা, সেই ধর্মান্ধতা এসে হাজির হচ্ছে এবং খুব সূক্ষ্মভাবে সেই ধর্মান্ধতাকে এক ধরনের মানুষ প্রবেশ করিয়ে দিচ্ছেন, যার ফলে বাঙালির সত্তা বাঙালি কিন্তু হারিয়ে ফেলছে। আমরা সেই সত্তা থেকে আশা করি খুব শীঘ্রই উত্তরিত হব। তবে এই প্রসঙ্গে, এই আলোচনা প্রসঙ্গে আমাদের তিনজন বেশ কয়েকজনই প্রশ্ন করেছেন। আমি স্যারকে প্রশ্ন নয়, জানতে চেয়েছেন। আমি স্যারের কাছে অনুরোধ করব স্যার যদি সেই বিষয়গুলোকে একটু আলোকপাত করেন। প্রথম হচ্ছে ডক্টর অরুণ কুমার সাফুই, তিনি আমাদের এই যে সংগঠন, এই সংগঠনের একজন সদস্যও বটে। তিনি শিলিগুড়িতে একটা কলেজের অধ্যাপনা করেন আমাদের বাংলা ভাষা সাহিত্যের। তিনি একটা বিষয় জানতে চেয়েছেন যে সমকাল ও রাজনীতি বাংলা সাহিত্যে সেভাবে আসছে না কেন, এর সমাজতাত্ত্বিক কোনো কারণ আছে কি স্যার? এইটা একটু জানতে চেয়েছেন আমাদের ডক্টর অরুণ সাফুই। স্যার যদি বিষয়টা একটু আলোকপাত করেন। দেখো, এই বিষয়টাকে ভালোই প্রশ্নটা, আমি একটু অন্যভাবে উত্তরটা দিই। এই মুহূর্তে যেহেতু আমরা খণ্ডিত ভারতের অধিবাসী, এই আমাদের দেশ, যদিও দেশটা ছেঁড়া খোড়া মানচিত্র তৈরি হয়ে গেছে, কিন্তু কথা হচ্ছে যারা তারা বাইরে হয়তো কোন রাজনীতি সমর্থন করেন সেটা তারা বলছে না, বলা দরকারও নেই, এটা এমনি বোঝা যায়। কিন্তু আমি সেই অর্থে কোন বিশেষ ও আ ক খ রাম নাম যদু মধু এরকম কিছু বলবো না। আমি রাজনীতিকে একটু ব্যাপক অর্থে ধরছি। রাজনীতিকে যদি ব্যাপক অর্থে ধরি, তাহলে হয় তুমি যারা আধিপত্যবাদী, যারা তোমার রক্ত শুষে নিচ্ছে আক্ষরিক, যারা তোমার সর্বনাশ করার জন্য মুখিয়ে আছে, তারা চাইবে তোমার স্থিতাবস্থা যেন বজায় থাকে। অর্থাৎ তুমি যে অবস্থানে আছো সেই অবস্থানেই টিকে থাকো বাপু, এটাকে নিয়ে নাড়াচাড়া করো না, এটাকে মেনে নাও, তাহলেই তারা খুশি। কারণ তারা প্রশ্ন করলে অত্যন্ত বিরক্ত হয়ে থাকেন। তাই কোনো প্রশ্ন নয়, সেই এটা গল্পে পড়েছিলাম, সেই কোনো প্রশ্ন নয় তারা। তো যে প্রশ্নটা উচ্চারিত হলো, আমি বলবো যে আজকাল যারা, আজকাল কেন, বেশ কিছুদিন আগে থেকেই আমাদের সাহিত্যে যারা লিখছেন, তারা অধিকাংশই ছুপারুস্তম। সবাই তো মানিক বন্দ্যোপাধ্যায় নন, এবং সবাই সতীনাথ ভাদুরীও নন, এমনকি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ও নন। দেখো, ভাবাদর্শহীন কোন রচনা হতে পারে না। কাঁঠালের আমসত্ব যেমন হয় না, তেমনি ভাবাদর্শহীন রচনা হয় না। সেই ভাবাদর্শহীন রচনা মানে কারণ একটা পতাকা হাতে নিয়ে জিন্দাবাদ জিন্দাবাদ বলা, আমি সেটা বলছি। আমি শুরুতেই এই জন্য বলেছি যে আমি আধিপত্যবাদের পক্ষে, শোষণের পক্ষে না তার বিপক্ষে। যদি তার বিপক্ষে থাকি, তাহলে আমি বাপু সাথে পাশে নেই, আমি তোমাকে কিছু বলছি না, তুমিও আমাকে কিছু বলো না, এইরকম একটা অনাক্রমণ চুক্তি হিটলার রাশিয়ার সঙ্গে করেছিল একবার,
তুমিও আমাকে ঘাটিও না বাপু, আমাকেও তুমি ঘাটাবে না। ওই রকম ভাবে আমাদের অধিকাংশ লেখকেরাই, সবাইকে সম্মান জানিয়েই বলছি, তারা কিন্তু ওই রকম একটা সুবিধাবাদী নীতি নিয়েই চলেন, এবং এতেই যদি সব সুবিধা হয়, এবং আমাদের লোক যারা তারাও বড় বেশি বলা যায় যে সরল সরল কথাটাই বললাম আর কি বিশেষভাবে। তো তারা এই জন্য বেশি প্রশ্ন করেন না, একটা গল্প পেলেই হলো, বেশ সাজানো গোছানো নাটকের মধ্যে নাটকীয়তা পেলেই হলো, বা এমনকি একটু যদি ভান করেও কেউ আমাকে নানা তত্ত্ব কথা বলে, তাহলেই আমরা খুশি, ভাবলাম যে অনেক হলো। কিন্তু এটা প্রকৃত সাহিত্য নয়। সাহিত্য তখনই হতে পারে যখন সেটা আমাকে, আমি আবার আগের কথাই বলবো, যে স্থিতাবস্থাকে, স্ট্যাটাস কুয়োকে যা প্রশ্ন করতে শেখা। সমর্থন বা অসমর্থনের কথা বলছি না, কিন্তু যেভাবে আমরা জীবনটাকে পাচ্ছি, জগৎটাকে পাচ্ছি, যাকে ইংরেজিতে বলে গিভেন, অর্থাৎ যথাপ্রাপ্ত বলে থাকি আমি বাংলায়, যথাপ্রাপ্ত পরিস্থিতি, সেটাকে আমি মেনে নেব আর মানিয়ে নেব, নাকি প্রশ্ন করব? একজন লেখকের লেখা পড়ে যদি আমার মনে কোনো প্রশ্নই না জাগলো, আমি বিচলিত হলাম না, বিঘ্ন হলাম না, শুধু এই খুশি খুশি আমি সময় কাটিয়ে, জীবনটা তো এরকম নয়। সুতরাং প্রশ্নের উত্তরটা আমি একটু অন্যভাবে দিলাম। যেহেতু ভাবাদর্শহীন কোনো রচনা হয় না, সেই ভাবাদর্শ থাকে, ওই যে আমরা মনে থাকি না, যে ফল্গুধারা, অন্তঃসলীলা ফল্গুধারার মতো থাকে, প্রকট হওয়ার দরকার নেই, হলে ভালো, না হলেও এতে নিয়ে আপত্তি করার কি আছে? বহু উদাহরণ, বার্তাম উদাহরণ দিলে এত লম্বা হয়ে যাবে, কিন্তু আমার মুদ্রা কথাটাই শুধু আমি বললাম, আমি কোন পক্ষে আছি মনে মনে, এবং আমি মনে মনে থাকলেও প্রকাশ কিন্তু হবেই। ফুল ফুটলে যে গন্ধ লুকিয়ে রাখা যায় না, তেমনি লেখকতা মতাদর্শ লুকিয়ে রাখতে পারেন না, তাকে ঠিক ধরে নেওয়া যায়। ওইটাই হচ্ছে গিয়ে কথা। আবার কি প্রশ্ন ছিল? হ্যাঁ স্যার, একটা কথা একটু বলতে ভুলে গেছি। আজকের আমাদের এই আলোচনা সভাটাতেই আমাদের সভাপতিত্ব করার কথা ছিল স্যারের, অর্থাৎ অধ্যাপক ডক্টর রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের। নেট কানেকশনের জন্য স্যার ঢুকতে পারেননি, কিন্তু স্যার দেখছেন, এবং স্যার বিভিন্ন এখানে লিখেছেন, অনেক বেশ কিছু কমেন্ট দিয়েছেন যে আমি চাই সমভাবাপন্ন সব এ জাতীয় সংগঠনের মধ্যে নিয়ত আলোচনা হোক, এবং আপনি কিছু ভাবছেন কিনা। অবশ্যই অবশ্যই আমরা চালিয়ে যাব। দ্বিতীয় একটা জানার জন্য আরেকজন আমাদের এই সংগঠনেরই একজন সদস্য, অবশ্যই গুরুত্বপূর্ণ সদস্য, তিনি প্রশ্ন করেছেন, ডক্টর সুফল বিশ্বাস, শিলিগুড়ি কলেজের একজন অধ্যাপক, নিরপেক্ষ রাজনৈতিক উপন্যাস লেখার সম্ভাবনা কতটুকু? রাজনৈতিক সহনশীলতা সেই সাহিত্যকে সম্মান কি করবে? এটা প্রশ্নটার মধ্যে দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে সহনশীলতার প্রশ্ন, এটা নিয়ে আমি কি বলতে পারি। আমি এই প্রশ্নের আগে আমি প্রথম প্রশ্নের জবাবটা দিই। আমি স্পষ্ট করেই বলি যে সোনার পাথর বাটি বা কাঁঠালের আংশিত্ব যেমন হয় না, তেমনি আমার আগের কথাতেও একটা ছিল যে নিরপেক্ষ বলে কিছু হয় না। নিরপেক্ষ কথাটা শুধুমাত্র অভিধানেই মানায় ভালো, জীবনে কি আমাদের নিরপেক্ষ না? মানিক বন্দ্যোপাধ্যায় একটা চমৎকার কথা বলেছিলেন, অত পরিচিত নয়, তার একটা উপন্যাসে দুজন কথা বলছে আর কি না, এই উপন্যাসে বলছে, আমি বাপু কোনো একজন বলছে, আমি বাপু কোনো রাজনীতিতে নেই। তো তার সঙ্গে যে ছিল সে বলছে, ও তুমি রাজনীতিতে নেই? আচ্ছা বলো তো, রাস্তা দিয়ে যদি একটা খাদ্যের দাবিতে মিছিল যায়, আর এই মিছিলের উপর যদি গুলি চলে, আর কেউ যদি তাতে মারা যায় এবং আহত হয়, তাহলে তোমার রাগে তোমার গা কি করে না? তোমার মনে হয় না যে তুমিও এদের সঙ্গে গিয়ে যোগ দাও, এবং যারা এই অত্যাচারটা করছে তাদের বিপক্ষে গিয়ে দাঁড়াও? হ্যাঁ, তা তো হয়।
আরেকজন উত্তর দিল। তখনই ওই যে উত্তর দিয়েছিল সে বলল, তার মানেই তো তুমি আর নিরপেক্ষ নও, তুমি তো পক্ষ নিয়ে নিয়েছো। আমি বলি আর না বলি, পক্ষ নিতেই হয়। পক্ষ আমরা সত্যের পক্ষে থাকবো, জীবনের গতির পক্ষে থাকবো, যা গতি উল্টো দিকে তার পক্ষে থাকবো না। তাহলে আর আমার নিরপেক্ষতা ধ্রুপদী অর্থে থাকলো কি? সুতরাং নিরপেক্ষতা আর কোনো মানে হয় না, আমাদের ভুল শেখানো হয়েছে। আমি সবাইকে সম্মান জানিয়েই বলছি, চিরকাল আমরা শিখে এসেছি নিরপেক্ষতা নামক একটা বিষয়, কিন্তু সেটা মানে সাহিত্যে বা শিল্পে সূক্ষ্ম বিচারে দাঁড়ায় না। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, বলো। হ্যাঁ হ্যাঁ। আর আর হচ্ছে শ্রী তিলক দাস, তিনি প্রশ্ন করেছে, তিনি জানতে চেয়েছেন জীবন সংগ্রামের উপর ভালো বইয়ের কয়েকটি নাম যদি স্যার বলেন। জীবন সংগ্রামের উপরে ভালো কয়েকটি বই একটু জানতে চেয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জীবন সংগ্রামের উপরে উপন্যাসের উপরেই হবে যত সম্ভব, সেটা ইন্ডিকেট করেননি, কিন্তু উপন্যাসের উপরেই হবে। এই কথাটারও আমি একটু অন্যভাবে উত্তর দিই, যে এমন কোন জীবন থাকা সম্ভব না যা স্পষ্টভাবে হোক বা অস্পষ্টভাবে হোক, যার মধ্যে সংযম নেই। আরো একটু, একজন বিখ্যাত তত্ত্ববিদ বলেছেন যে সংঘর্ষ ছাড়া, সংঘর্ষ মানেই সংগ্রাম, সংঘর্ষ ছাড়া কোনো তাৎপর্য আমরা অর্জন করতে পারি না। আমি ইংরেজি করে বলি, মিখাইল বাখতিনের কথা, all meanings are achieved through struggle. সংগ্রাম ছাড়া কোনো হয় না। তাই যদি হয় তাহলে জীবন সংগ্রাম কোথায় নেই? আর যেখানে জীবন সংগ্রাম নেই সেটা তো সাহিত্যই নয়। সুতরাং ব্যাপক যদি ধরি আমরা, তাহলে আমরা বলবো যে এমনকি বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ, সেটাকে জীবন সংগ্রাম বলবো না কেন? কিংবা এটার জন্য শুধুমাত্র কি আমি আধুনিক জীবনের যে প্রেক্ষিত সেটা মাথায় রাখবো? যদি তা রাখি তাহলেও একটা আছে, কিন্তু আমি এর মধ্যে গেলাম না। সংঘর্ষের মধ্য দিয়ে তাৎপর্যে পৌঁছাচ্ছি। সমস্ত সার্থক উপন্যাসের পাঠক, নভেলিস্টিক ডিসকোর্স বা টেক্সট, সেটা কিন্তু সংঘর্ষ থাকবেই থাকবে। এমন যে বলা যায় খুবই বিমূর্ত ধরনের রচনা, রবীন্দ্রনাথের চতুরঙ্গ, তা তো গভীরভাবে আস্তিত্বিক সংঘর্ষের একটা আলেখ্য। আর গোড়া তার আত্মপরিচয় জানার জন্য কত তীব্র, কত ব্যাপক সংঘর্ষের মধ্য দিয়ে তাকে তাকে উত্তীর্ণ হতে হলো সত্যি। তার মানে আমি যদি নাম বলতে চাই, বিশাল লম্বা তালিকা হয়ে যাবে। মুদ্রা কথা হলো, সংঘর্ষ ছাড়া জীবন হয় না। তবে সেই সব সংঘর্ষে যেটা শিল্পিত অভিব্যক্তি, আর্টিস্টিক যেখানে থাকে, সেটাই সার্থক উপন্যাস হয়, সেটাই সার্থক নাটক হয়, এরকম আর কি। আর কেউ কিছু এখনো, আমি আর কারোর কোনো জানার বিষয়কে আর উত্থাপন করছি না। আমাদের আজকের আলোচনা, স্যারের আলোচনা আজকে আমরা এখানেই শেষ করব। দীর্ঘ 1 ঘন্টা 13 মিনিট আমাদের এই লাইভ অনুষ্ঠান চলল। স্যারের বক্তব্যের মধ্য দিয়ে বেশ কিছু বিষয় উত্থাপিত হয়েছে এবং স্যার কিছু প্রশ্নও করেছেন, যে প্রশ্ন আমাদের প্রত্যেকেরই মনের প্রশ্ন হয়ে ওঠা উচিত বলেই মনে হয় আমাদের।
আমরা সেই প্রশ্নগুলোকে সামনে রেখেই আমরা সামনের দিন এগিয়ে যাব। আমরা সংকট থেকে, বাঙালি সত্তার যে সংকট মুহূর্ত শুরু হয়েছে, সেই সংকট মুহূর্ত থেকে আমরা উত্তরণের পথ খুঁজব। আমরা বাস্তবের ধুলো মাটিকে বর্জন করে নয়, তাকে গায়ে মেখে আমরা পথ চলব এবং জীবনের আমাদের লক্ষ্য হবে জীবনের গতির পক্ষে থাকা। এটাই হবে আমাদের লক্ষ্য। আমাদের আজকের সভাপতি তিনি সোজাসুজি স্ক্রিনে আসতে পারেননি, কিন্তু তিনি লাইভে আছেন। আমি স্যারের কাছেও পারমিশন নিয়ে আজকের আমাদের অনুষ্ঠান শেষ করার পালার শেষ অংশে চলে যাব। যে আজকের এই অনুষ্ঠানটা আমরা করতে পারছি, আমরা করব এটা। স্যার আমাদেরকে কথা দিয়েছেন বা স্যার একটু ইচ্ছাও প্রকাশ করেছেন যে চর্যাপদ থেকে একটা আলোচনা হবে। আমরা স্যারকে মাঝে মাঝেই পাবো, এটা আমরা আমাদের দৃঢ় বিশ্বাস, এবং এ বিশ্বাস সত্য বলেই আমার মনে হয় যে স্যারকে আমরা মাঝে মাঝে পাবো। এবং আজকের এই আমাদের আলোচনায় যে আমাদের বৌদ্ধিক যে আলোচনা, এই বৌদ্ধিক আলোচনায় আমি স্যারকে ধন্যবাদ না জানিয়ে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি স্যারের কাছে। আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আজকে অনুষ্ঠানের সভাপতিত্ব গ্রহণ করবেন বা সভাপতিত্ব করবেন বলে স্বীকার করেছিলেন আমাদের স্যার অধ্যাপক ডক্টর রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তার কাছেও কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের সংগঠনের পক্ষ থেকে। আমাদের ছোট সংগঠন, শুধু গুটি গুটি পায়ে শুরু করেছি আমরা নবীন অধ্যাপক। আমরা জানি না আগামী দিনে আমরা আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে পৌঁছতে পারবো কিনা। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের যারা শ্রোতা রয়েছেন, যাদেরকে দেখতে পাচ্ছি না, যারা দেখছেন আমাদেরকে, তাদের প্রত্যেককেই আমরা যথোপযুক্ত সম্মান জ্ঞাপন করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা আমাদের যে সংগঠনের প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি যে প্রত্যেকে যদি আমরা একত্রিত না হতাম, এক মতে যদি আমরা না থাকতে পারতাম, আমরা যদি আমাদের বাংলা ভাষা সাহিত্যের বিষয়কে নিয়ে বা সংস্কৃতিকে নিয়ে আমরা সুবুদ্ধির আমাদের উদয় না হতো সকলের একসঙ্গে, তাহলে হয়তো আমরা একত্রিত হতে পারতাম না। সেই কারণে আমরা আমাদের সমস্ত সদস্যদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং সর্বশেষ আমি ধন্যবাদ জ্ঞাপন করব নয়, আমি ভালোবাসা জানাবো আরো বেশি করে আমার একমাত্র পুত্র, তার উদ্যোগে আমি এইভাবে লাইভ স্ট্রিমে একসঙ্গে তিনজনকে আনতে পেরেছি। সে তার পড়াশোনার ফাঁকে আমাকে এই ব্যবস্থাটা করে দিয়েছে। সেই আমার পুত্র আহেল অনুরাগকেও আমি খুবই খুবই বাবা হিসাবে তো ভালোবাসি, কিন্তু এখানে একজন সংগঠনের একজন সদস্য হিসাবে আমি তাকেও ভালোবাসা জানালাম। অবশ্যই আমি আমাদের সভাপতির অনুমতি নিয়ে আমি আজকে আমাদের আলোচনার এখানেই সমাপ্তি টানছি। আমাদের অনুষ্ঠান পরবর্তীকালেও যা হবে আমরা অবশ্যই জানিয়ে দেবো। পরবর্তী বক্তা কাকে আনবো আমরা আমাদের গ্রুপে জানিয়ে দেবো। নমস্কার, শুভরাত্রি স্যার। হ্যাঁ স্যার, ভালো থাকবেন, ভালো থাকবেন স্যার।